আজকের এই ছোট ক্লাসটিতে মজার মজার কিছু আমরা ইনফরমেশন শিখব। তো শুরুতেই আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে যে প্রিপজিশনের পরে নাউন বসে, তো সেই অনুপাতে একটা প্রিপজিশন লিখে ফেললাম। তো এরপরে একটা নাউন বসানো যেতে পারে। তো আমি নাউনটা বসে ফেলি, আইস, উইথ আইস। তাহলে প্রিপজিশনের পরে নাউন পাওয়া গেল। এখন আসেন, যেখানেই নাউন বসে সেখানেই কিন্তু তার পূর্বে অ্যাডজেক্টিভ বসানো যায় বা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আইসটাকে নাউন ধরে তার পূর্বে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাতে পারবো, ব্ল্যাক আইস। তাহলে আমরা এখন কি পেলাম? উইথ ব্ল্যাক আইস। তাহলে এখানে আমরা কি শিখতে পারলাম? শিখতে পেরেছি প্রিপজিশনের পরে নাউন বসে, কোনো সমস্যা নেই। এখন যেখানেই নাউন সেখানেই কিন্তু অ্যাডজেক্টিভ তার পূর্বে সেট করা যাবে। সেই অনুপাতে এখানে একটা অ্যাডজেক্টিভ চলে আসলো। তাহলে আমরা কি শিখলাম? প্রিপজিশনের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। তাহলে আমরা এখন সহজভাবে শিখতে পারি কি? প্রিপজিশন প্লাস নাউন। ওকে, তৃতীয় নম্বর আমরা দেখতে পাচ্ছি প্রিপজিশন এবং নাউন এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসানো যাবে। তাহলে এই গ্রামারটা আমরা এখান থেকে জানতে পারলাম। এখন আসেন, মজার বিষয় হচ্ছে এই অংশটা, এটা আসলে কোন ফ্রেজ? আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই অংশটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। তো আমরা এটাকে আইডেন্টিফাই করি, করার পরে এই অংশকে আমরা একটা কি বলবো? প্রিপজিশনাল ফ্রেজ বলবো। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রিপজিশনাল ফ্রেজ। ঠিক আছে, প্রিপজিশনাল ফ্রেজ এটাকে বলা যাবে। এখন আসেন, আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে। এই অংশটার পূর্বে আমি একটা নাউন লিখব। ওকে, নাউন লিখে ফেলেছি। তাহলে এখানে নাউনটা যখন আমি লিখব তখন নাউনের সাথে একটা সংখ্যার ব্যাপার থাকবে। শুধু শুধু নাউন কিন্তু কখনো কোনো অংশে, কোনো ফ্রেজে অথবা কোনো সেন্টেন্সে কিন্তু বসতে চায় না। তার সাথে একটা সংখ্যা বা সেটিংয়ের একটা সম্পর্ক আছে। তো নাউন এখানে কিভাবে সেট হয়েছে সেটা কিন্তু এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে যদি আমি একটা সংখ্যা প্রকাশ করি, আ ওম্যান, তাহলে দেখা যাচ্ছে আর্টিকেলের পরে বা ডেটারমিনার বা সংখ্যাবাচক শব্দের পরে নাউন বসানো যায়। ফলে আ ওম্যান আর্টিকেলের পরে নাউন বসানো যায়। চাইলে এটা মাঝখানেও আমি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নেই। এখন আপনি চাইলে অ্যান আমেরিকান ওম্যান দিতে পারেন, বাংলাদেশি দিতে পারেন, মানে যে কোনো একটা অ্যাডজেক্টিভ আপনি বসাতে পারবেন। এখন আসেন, এখানে কি দাঁড়ালো? একটা পুরোপুরি একটা আরেকটা অংশ দাঁড়ালো। এখন এই অংশটাকে আপনি যদি চিন্তা করেন তাহলে এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। তা আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, এন হচ্ছে PHRASE, নাউন ফ্রেজ। এন ফ্রেজ দিলাম, এটাই হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে দেখেন, এটা পুরোটা কিন্তু নাউন ফ্রেজ। মজার বিষয় হচ্ছে আরও আছে। এখানে যদি আমি ওমেনকে যদি বাদ দেই, ওমেনকে বাদ দিলাম, এখন কিন্তু এই অংশটা এই মুহূর্তে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমি যদি এখন এই অংশটাকে যদি একটু কপি করে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করি, তাহলে এটাকে আমরা এখন কি বলবো? অ্যাডজেক্টিভ, সংক্ষেপে লিখলাম ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। মজার বিষয়, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা এখান থেকে কি কি শিখতে পারলাম? আমরা এখান থেকে শিখতে পারলাম, প্রথমে সিঙ্গেল ওয়ার্ড নিয়েছিলাম প্রিপজিশন, এরপর আমরা নাউন নিয়েছিলাম। যেখানেই নাউন সেখানে অ্যাডজেক্টিভ সেট করা যায়,
ফলে প্রিপোজিশনের পরে নাউন, প্রিপোজিশন এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ সেট করা যায়, শিখে ফেলেছি। যখন আমি প্রিপোজিশন দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে নাউন দিয়েছি তখন একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেছে। এখন আমি যখন আর্টিকেল সহ নাউন সহ পুরো অংশটা নিয়েছি তখন একটা নাউন ফ্রেজ হয়ে গেছে। এখন আরেকটা বিষয় দেখেন যে আর্টিকেল এবং নাউনটা যখন বাদ দেব তখন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে। কেন দেখেন তো, এই অংশটা কিন্তু এখন এই যে ওম্যান, এই ভদ্রমহিলার চোখের একটা কি প্রকাশ পাচ্ছে, এটা গুণ প্রকাশ পাচ্ছে বা অবস্থা প্রকাশ পাচ্ছে, একটা ম্যানার জাতীয় একটা অ্যাডজেক্টিভ প্রকাশ পাচ্ছে। ফলে আমরা এখন এটাকে কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো নাউনের পরবর্তীতেই বসে, নাউনের কোনোভাবে দোষগুণ অবস্থা প্রকাশ করবে। তাহলে আমরা কিন্তু এখান থেকে ব্যাপক গ্রামার শিখে ফেললাম। তো এখান থেকে আমরা কি কি মেসেজ পেলাম? আমরা মেসেজ পেলাম যে প্রতিটি ওয়ার্ড আমাকে সেটিং করা শিখতে হবে। সেট, সিঙ্গেল একটা ওয়ার্ড নেবেন, এর আগে এর পরে। ধরে নেন আপনি যে কোনো একটা পার্টস অফ স্পিচ নেন, মানে যে কোনো একটা পার্টস অফ স্পিচ আপনি নেবেন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, যে কোনো একটা ওয়ার্ড নেবেন। নেওয়ার পরে আপনাকে ঠিক আগে এবং পরে ওয়ার্ডের সেটিং শিখতে হবে। সেটিং যখন প্রসেসটা শিখবেন তখন কিন্তু ফ্রেজ তৈরি হবে। এখন সেটি নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, একটা ফ্রেজ তৈরি হবে। তাহলে ফ্রেজ তৈরি করতে কি শিখতে হবে? ওয়ার্ডের সেটিং প্রসেস। এখন দুই পাশে ওয়ার্ডগুলো যখন সেট করবেন তখন অটোমেটিক্যালি ফ্রেজে রূপান্তর নেবে। এখন এরকম ফ্রেজকে আপনি নানাভাবে বিশ্লেষণ করবেন। এখন আসলে এটাকে একটা বাক্যে রূপান্তর করব। এবার দেখেন এটা পুরোপুরি বাক্যে রূপান্তর করেছি এবং পুরোটাকে আমরা এখন একটা নাউন ফ্রেজকে একটা বাক্যে রূপান্তর করলাম। তাহলে ফ্রেজকে যখন বাক্যে রূপান্তর করব তখন কি হয়ে যাবে? ক্লজ হয়ে যাবে। মজার বিষয় হচ্ছে এই যে একটা সেন্টেন্স তৈরি করতে আমি পেরেছি, এই সেন্টেন্সটি আমাকে কি শিক্ষা দিল? এই সেন্টেন্সটি শিক্ষা দিল যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে যদি আপনি সেন্টেন্স তৈরি করেন তাহলে আপনি কিন্তু ইংরেজি কিছুই শিখতে পারবেন না। আপনাকে শিখতে হবে প্রথম ফ্রেজের গঠন। আপনি নাউন ফ্রেজ তৈরি করবেন, তার সাথে সাবজেক্ট ভার্ব দিবেন। আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করবেন, তার সাথে সাবজেক্ট ভার্ব দিবেন। আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করবেন, তার সাথে সাবজেক্ট ভার্ব দিবেন। অটোমেটিক্যালি সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে শিখবো, না ফ্রেজ ভার্ব সাবজেক্ট শিখবো? আসলে দুটোই শেখা উচিত, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে প্রথমে ফ্রেজের গঠনগুলো ভালো করে শেখা, তার সাথে যদি আমি সাবজেক্ট ভার্বগুলো লাগিয়ে দিই অটোমেটিক্যালি সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছোট্ট ক্লাসটি আপনাকে অনেক কিছু ধারণা দিয়ে দিল। এরকম মজার মজার প্রচুর ক্লাস আসবে, আপনি সাথে থাকতে পারেন। তো যাই হোক, আরেকটা মজার বিষয় হচ্ছে এই সেন্টেন্সে আপনাকে এখন কি করতে বলতে পারে যে সাবজেক্ট কোনটি। তো অনেকেই মনে করবে হিয়ার একটা নিশ্চয়ই সাবজেক্ট, কিন্তু আসলে এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু হিয়ার নয়। হিয়ার এবং দেয়ার কিন্তু অ্যাডভার্ব। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? আ ওম্যান। এই যে শব্দটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট। আমাদের অনেক সময় এমসিকিউ কোয়েশ্চেনগুলো কিন্তু এইভাবে আমাদেরকে পরীক্ষাতে দেয় যে হেয়ার এবং দেয়ার দ্বিতীয় সেন্টেন্সে বলবে যে এটি সাবজেক্ট কোনটি। তো এখান থেকে অনেকগুলো এমসিকিউ এর সমস্যার সমাধান হয়ে গেল। আমরা দেখতে পেলাম যে কমপক্ষে এই ছোট্ট অংশটা থেকে আমরা 15 থেকে 20টা এমসিকিউ কোয়েশ্চেন তৈরি করতে পারবো। অর্থাৎ প্রিলির যে কোনো জব প্রিপারেশনের ক্ষেত্রে প্রিলির কোয়েশ্চেন 15 থেকে 20টা তৈরি করার পসিবিলিটি এই সেন্টেন্সটা থেকেই মনে করেন সমস্যা সমাধান হয়ে গেল, বা আমি এখন পারবো বা আপনারা এখন পারবেন। তাহলে প্রিলির কোয়েশ্চেন সলভ করার জন্য কি দরকার পড়তেছে? সেটিং প্রসেস। তাহলে আমি কি প্রিলির এমসিকিউ কোয়েশ্চেনগুলো পড়বো? সেটা পড়ে তো কোনো লাভ নেই। আপনি আগে সেন্টেন্স মেকিং করা শিখেন, সেটাকে সুন্দর করে অ্যানালাইসিস করা শিখেন, অটোমেটিক্যালি প্রিলির কোয়েশ্চেনগুলো সলভ হয়ে যাবে। বিষয়টা হচ্ছে প্রিলির ইংলিশ বলতে কোনো ইংলিশ নেই। আপনাকে সেন্টেন্স আগে সেটিং শিখতে হবে, প্রতিটি ওয়ার্ড সেটিং শিখতে হবে, ফ্রেজের গঠন, ক্লজের গঠন, জেনারেল পার্টিসিপল গঠন, সব কিছু আগে সেটিং প্রসেসগুলো ক্লিন করুন। এই ক্লিয়ার কনসেপ্টটা থেকেই আপনি যখন সেন্টেন্সকে অ্যানালাইসিস করতে পারবেন তখন অটোমেটিক্যালি প্রিলির কোয়েশ্চেনগুলো পারবেন। এক্স্যাক্টলি প্রিলির কোনো গ্রামার বলতে কোনো কিছু নেই। এসব ব্যাপারে আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন।
আপনারা যদি এরকম ফুল কোর্স যদি করতে চান অনলাইনে প্রাইভেট ব্যাচে যোগাযোগ করতে পারেন। আপনি ফেসবুক গ্রুপে পেজে মাঝে মাঝে লাইভ ক্লাস হয়, সেখানে থাকতে পারেন। আপনি যদি সকল পিডিএফ শিট এবং রেকর্ড ক্লাস যদি ক্রয় করতে চান তাও করতে পারবেন, এবং বই যদি ক্রয় করতে চান তাও করতে পারবেন। তো বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন অথবা পেজে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।